আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি সমাবেশে মানুষের ঢল। ফিলিস্তিনকে মুক্ত করতে যুদ্ধের শপথ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণহত্যার 10 আসামিকে ধরতে রেড নোটিশ জারির আবেদন। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে হল এসএসসির প্রথম পরীক্ষা। সুশৃঙ্খল আয়োজনে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক সরকার। রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সার্ভিস চালু করতে চায় এনসিপি। বিনিয়োগ সম্মেলনে বিদেশি ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া মিলেছে, দাবি বিডার। এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতে সাময়িক সুরক্ষা পাবে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে তেমন সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বিএনপি। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধে নেতানিয়াহু সরকারকে কঠোর বার্তা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। সুযোগ পেলে ফিলিস্তিনকে মুক্ত করতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে এই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এমন নির্মম হত্যাযজ্ঞের মুখেও মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সমর্থনে বিএনপির এই আয়োজন। তাই দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এক মঞ্চে দেখা গেল দলের সিনিয়র সব নেতাকে। সংহতি র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের শুরুতেই নিরপরাধ গাজাবাসীর জন্য হয় মোনাজাত। বিএনপি নেতারা বলেন, সরকারকে ফিলিস্তিন ইস্যুতে শক্ত ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে ব্যস্ত অনেকে। যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে। তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু ইসরায়েল নয়, ভারতেও অনেক মুসলমান নির্যাতিত। এই সব কিছুর প্রতিবাদ করতে হবে। যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশ জামাত ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারে। আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সমাবেশ শেষে শুরু হয় বিশাল র্যালি। এতে ঢল নামে নেতাকর্মীদের। সকলের কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান। ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই সংহতি প্রতিবাদ মিছিল। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের সমর্থনে এভাবেই ঢাকার রাজপথকে জনসমুদ্রে পরিণত করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আদৌ কি এই মিছিলের ঢেউ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর উপর কোনো প্রভাব ফেলবে? বিএনপি নেতারা বলছেন এই ইস্যুতে সরকারকেও আরো কঠোর হতে হবে, পাশাপাশি মুসলিম বিশ্বকেও থাকতে হবে এক।
মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব সরব হলে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেল সরবরাহ বন্ধের আহ্বান জানান তারা। সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে, সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো। রাজুকের প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন বিচারক। মিজান আহমেদের রিপোর্ট। ধানমন্ডি আবাসিক এলাকায় রাজুকের এখতিয়ারাধীন আবাসন সুবিধা থাকার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচলে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। জালিয়াতি করে প্লট বরাদ্দ দেওয়া ও নেয় শেখ হাসিনা, পুতুল সহ গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তা সহ মোট 18 জনের বিরুদ্ধে গেল 12 জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির পাশাপাশি 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, আজকে যে মামলাটি, সেই মামলাটি এই দুজনেই আসামি এবং রাজুকেরও কর্মকর্তা কর্মচারীরা এখানে এই মামলার আসামি হিসাবে আছে। আসামিদের সম্পদ জব্দের বিষয়ে দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন, তাদের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন তারা। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, এটা তামিলের জন্য নিশ্চয়ই এটা পুলিশ বিভাগ এবং যাদেরকে আদালত দায়িত্ব দিবেন জারি করা, তামিল করার জন্য, পরোয়ানা তামিল করার জন্য যেই সংস্থাকে দায়িত্ব দিবেন, তারা তামিল করে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও মোহাম্মদ সালাহউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এতক্ষণ দেখছিলেন মিজান শাহজাহানের রিপোর্ট। এদিকে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যার 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারে অগ্রাধিকার দিচ্ছে প্রসিকিউশন। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে তিনি জানান, শিগগিরই চূড়ান্ত রিপোর্ট দেয়া সম্ভব হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সংশোধিত আইন ও বিচার কাজের সবশেষ অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রসিকিউশন টিম। প্রধান কমান্ডার কিভাবে নির্দেশ দিয়েছেন সেটা আরেকটা পর্ব। প্রসিকিউশন জানায়, এ পর্যন্ত দায়ের হওয়া 339টি অভিযোগে আসামি 141 জন, যার মধ্যে গ্রেফতার 54 জন, শেখ হাসিনা সহ পলাতক 87 জন। চিফ প্রসিকিউটর জানান, গণহারে নয়, বরং গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল? সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন,
তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে। শেখ হাসিনার পর আরও 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এর মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন। স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে সাংবাদিকদের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 19,28,000-এর বেশি শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় সার্বিক পরিবেশে সন্তোষ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকেও। মতিঝিলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদ্দিন সজবের রিপোর্ট। ওদের স্বপ্নটা অনেক বড়, সেই স্বপ্নের মতোই বড় হতে 10টা বছর কত চেষ্টাই না করেছে এক একজন। এবার হাজির হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ ধাপ, এসএসসি ও সমমানের পরীক্ষায়। প্রথম বোর্ড পরীক্ষা, পর্যাপ্ত প্রস্তুতি থাকার পরেও একটু আধটু চিন্তার ভাঁজ সবার মধ্যে। কেউ শক্ত থাকার চেষ্টা করে, কেউ বা কান্নায় ভেঙে পড়ে। তাদের জন্য সাহস হয়ে দাঁড়ান অভিভাবকরা। দুশ্চিন্তা কাটাতে বাবা মার দোয়া, ভয় নেই, সব ভালো হবে। প্রথম বোর্ড পরীক্ষা, এটার জন্য অনেক নার্ভাস একটু। 10 বছর একটা সাধনা, সবাই তো এখন ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো করুক। আমার বড় ভাই বোনরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, আমি লং সিলেবাসে দিচ্ছি। সেটার জন্য নিজের কাছে একটা এক্সট্রা অর্জন লাগবে যে অ্যাটলিস্ট ওদের থেকে একটু হলেও আগিয়ে থাকতে পারবো। আমি সবসময় চেষ্টা করব যে আমার মেয়ে যেন তার স্বপ্নের জায়গাটায় পৌঁছাতে পারে এবং তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আমি সবসময় পাশে থাকব। এবারও পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। শিক্ষার্থীরাও প্রথম দিনে কেন্দ্রে আসেন ঠিক সময় মতো। যানজটের মতো সমস্যা এড়াতে কেউ কেউ আরো আগেই কেন্দ্রে পৌঁছায়, নেয় শেষ সময়ের প্রস্তুতি। প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 টার্গেট রাখছি, ওরকম ভাবে পড়াশোনা করছি। জীবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এটা আমাদের অ্যাডমিশন টাইমেও অনেক বেশি এফেক্ট করবে। পরিবেশ চালানোর মতো ভালো এবং ভিতরের পরিবেশও মনে হচ্ছে যে ভালো। এসএসসিটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এসএসসি আমাদের ম্যাটার করে আমাদের, বাট মানুষ যতটা সিরিয়াসলি নেয় আমার মনে হয় কি আর একটু কম সিরিয়াসলি নিলেও চলে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ এবং ভালো রেজাল্ট এখান থেকে আসলেই স্বপ্ন পূরণে আশা পূরণের অগ্রগতি হয়। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,281 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের বাড়তি সতর্কতা আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষার পরিবেশ ভালো এ পর্যন্ত। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব। আগামী 15 থেকে 22 মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হলো এসএসসি পরীক্ষা। এটা নিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে চায় এই পরীক্ষায়। শুরুটা ভালো করতে চায়, এই শুরুটা ভালোর মাধ্যমে তারা আগামীর যে পরীক্ষাগুলো সেটাতেও জয়ী হতে চায়, নিজেদেরকে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে চায় আগামীর শিক্ষা জীবনে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মতিঝিল, ঢাকা। বিনিয়োগ সম্মেলনে বিদেশি ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করেছেন সরকারের নীতি নির্ধারকরা। শেষ দিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে এই সম্মেলন। এ সময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ও ওয়ান স্টপ সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তরিক ইসলামের রিপোর্ট।
শেষ হলো 4 দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। ইন্ডিয়াতে আবার রেগুলেটর নির্ধারণ করে। এবারে সামিটে পোশাক শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি ও চিকিৎসা খাতে বিনিয়োগে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিডার কর্মকর্তারা। আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই 30 মিনিট বা 1 ঘন্টার একটি ম্যাচ মেকিং আছে, যেখানে আসলে নেটওয়ার্কিং আমার বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদের এখান থেকে ম্যাচ করিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় এই জিনিসটার অবজেক্টিভ। এদিকে সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। জানতে চান ক্ষমতায় গেলে কিভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে দলগুলো। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। সোমবার রাজধানীর অভিজাত হোটেলে শুরু হয় 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলেও পণ্য রপ্তানিতে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনার সংকট উত্তরণের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করায় রপ্তানিতে সংকটের আশঙ্কা অনেকটাই কেটে গেছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। থাইল্যান্ডে মোদি ইউনুস বৈঠকের পর ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের যে কথা বলা হচ্ছিল সেটিতে ধাক্কা খেল দেশটির ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে। ব্যবসায়ীরা বলছেন, 2000 সাল থেকে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমার সহ কয়েকটি দেশে তারা কম খরচে পণ্য রপ্তানি করে আসছিলেন। এখন ওই সুবিধা বাতিল করায় সংকট সৃষ্টি হবে। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু, এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। 2015 সাল থেকে বাংলাদেশও ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে আসছে, যার মাধ্যমে বাংলাদেশের বন্দর ব্যবহার করে তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহন করছে। এখন ট্রানজিট চুক্তিও বাতিল করা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। সেটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। এদিকে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে যে সংকটের আশঙ্কা করা হয়েছিল তা আপাতত কেটে গেছে বাড়তি শুল্ক স্থগিত করায়। 3 মাসের মধ্যে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। 3 মাসে এটা সম্ভব হলে তারপর পরবর্তীতে সম্ভব করতে হবে আমাদের। ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য নতুন শুল্ক প্রত্যাহার করায় সাময়িক সুবিধা পাবেন বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। 3 মাসের মধ্যে দর কষাকষি ও বিকল্প কৌশলে সরকার এগিয়ে যাবে বলে আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজিএমইএ। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার জরুরি পণ্য রপ্তানিতে ব্যয় কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট সামিটে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে দেশের পোশাক শিল্প, টেক্সটাইল ও অ্যাপারেল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক, ক্রেতা ও পোশাক শিল্পের
অংশীজনরা অংশগ্রহণ করেন। সেখানে মার্কিন নতুন শুল্ক নীতি ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়াতে আবার রেগুলেটর নির্ধারণ করে, হ্যাঁ, তো ওখানে আমরা দেখতাম যে সবসময় 25 to 30% চিপার থাকতো। আর আমাদের এয়ারপোর্টে একটা ব্যাকলগ হতো, ওটার জন্যই আমরা কলকাতায় যেতাম। 39 বিলিয়ন এক্সপোর্ট করছি, 100 বিলিয়ন আমরা বলছি যে সামনে করব। সো ওইটাকে আমলে নিয়ে ওই ইনফ্রাস্ট্রাকচারটা তারপরে এয়ারপোর্টে থাকে, যাতে আবার ট্রান্সশিপমেন্টেরও যদি লাগে না। তো এই সামিটে কিন্তু এই সব কিছু উঠে আসছে। কস্ট বেড়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে ক্যাপাসিটির একটা ইস্যু আছে। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আই এম শিওর উই উইল come out with some solution. কটনের ক্ষেত্রে হচ্ছে একটা ওয়্যারহাউস যদি আমরা করতে পারি, বন্ডেড ওয়্যারহাউস, তাহলে অবশ্যই কটনের ইম্পোর্ট বাড়বে আমেরিকা থেকে। সেটা নিয়ে আমরা ওদের সাথে নেগোশিয়েট করতে পারবো। পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা ও ট্রান্সশিপমেন্ট নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, নতুন কৌশলে কাজ করতে হবে রপ্তানিকারক ও নীতি নির্ধারণী মহলে। ট্যারিফের 90 দিনের সুবিধায় গভর্নমেন্ট এখন তাহলে কি প্ল্যান করছে? এটা আমাদের জন্য বড় রিলিফ। আমরা এখন আমাদের ব্র্যান্ডস, আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে RMG, সবাই মিলে আমরা এখন বলবো আরও সুচিন্তিত মতামত নিয়ে আসতে পারবো। কস্ট যেখানে আমাদের কার্টেল করার সুযোগ আছে, আমাদের পলিসি ইন্টারভেনশনের সুযোগ আছে, সেগুলো আমরা দেখছি এবং ওগুলো করে আমরা বিশ্বাস এগুলো একটা কম্পিটিটিভ পর্যায়ে আমরা থাকতে পারবো। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সাথে সাথে বুধবার বেনাপোল বন্দর দিয়ে 4টি মালবাহী ট্রাককে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। যারাই অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সিলেটের রিপোর্টে থানা পরিদর্শনকালে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। পুলিশের মনোবল বাড়ানো সহ আনুষঙ্গিক সুবিধা দিলে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম ও রেঞ্জ ডিআইজি মুশফিকুর রহমান সহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না। আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে, তারপরও আল্লাহ দিলে আরো হবে। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না। তৃণমূলে থাকা মেধাবীদের পাশে বিএনপি সবসময় থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। নিজ মেধায় বিমান তৈরি করে সাড়া ফেলানো মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রীতা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রতিভাবানদের খুঁজে বের করে মানবতার কল্যাণ ও মেধার বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে বিএনপি। যখন রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হবে, সেই রাষ্ট্র কখনো বহির্ভূত পরিচালিত হবে না। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরো জোরহাসরা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবো, আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি। বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সার্বজনীন শরিয়া আইনের প্রস্তাবও দিয়েছে দলটি। পাশাপাশি যে কোনো নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন। দুপুরে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কাছে তাদের এই প্রস্তাবনা জমা দেন। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঐক্যমত্য কমিশনের 182টি সংস্কার প্রস্তাবের মধ্যে 125টির সাথে একমত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় রাষ্ট্র সংস্কারে 4টি মৌলিক প্রস্তাবও দেয় দলটি। দুর্নীতি ও দুঃশাসন বন্ধে শরিয়া আইন প্রয়োগের কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। 53 বছরের মধ্যে যে আইন, সেই আইনটা কিন্তু দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য না, এটা কিন্তু জাতির যারা রক্ষক থাকে তাকে ভক্ষকে পরিণত করে। এই জন্য আমরা বলছি এই আইনটাকে একটু সংশোধন করে শরিয়া আইন প্রণয়ন করা।
শরিয়া আইন, আমরা এটা বিএনপি সহ সকল দলের সাথে আমরা কথা বলেছি, তারাও শরিয়া আইনের বিরোধী না। শরিয়া আইনের বৈশিষ্ট্য হলো এই শরিয়া আইনটা সর্বজনীন, সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, কারণ এই জনকল্যাণ শব্দটা দেখলে যাতে অকল্যাণ করার চিন্তা বা চেতনা মাথার মধ্যে না আসে, এই জন্য আমরা এই নামটাকে করতে চাই, হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেগুনবাগিচা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, হাবিব হাসানের বিরুদ্ধে 5,90,00,000 টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট 28টি ব্যাংক হিসেবে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। নাগরিক সেবার মান উন্নয়নে সমাজের বিশিষ্ট জন ও নগরবাসীর সাথে গণশুনানি ও মত বিনিময় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত রাজধানীর জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মশার উপদ্রব সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। এ সময় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে 2 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী বছরের মধ্যে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করে 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যে আগামী 2 বছরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 1,500 একর জমি শিল্প স্থাপনের উপযোগী করা হবে। এছাড়া আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার আসার কথাও বলছেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক সময়ে যে এলাকা 5 থেকে 7 ফুট পানিতে ডুবে থাকত, আজ সেই অঞ্চলে তোড়জোড় চলছে শিল্প কারখানা নির্মাণের। বলছি চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা। মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় 34,000 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে 155টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ভূমি বরাদ্দ। নান্দনিক এই শিল্পাঞ্চলে ইতোমধ্যে উৎপাদনে গেছে 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান, নির্মাণাধীন আছে আরও 28টি। তবে বিনিয়োগের পূর্বে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন বিনিয়োগকারীরা। Especially both unskilled labor and skilled labor is extremely shortage here in Bangladesh. We look forward to opportunities in the future that might not have been there in the past. And as far as those details, we don't really have them right now. বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে আসতেছে তারা ওয়ান স্টপ সলিউশন চায় যে কোনো একটা জায়গা থেকে। এখানে আমাদের প্রবলেম ফেস করতে হয়। কর্তৃপক্ষ বলছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই অর্থনৈতিক অঞ্চলে চলছে অগ্রাধিকার ভিত্তিতে কাজ। 500 একর জমির উন্নয়নে আসবে আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার। 1500 একরের মতো জমি আছে। এই দুটি জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব এবং তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরের ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে। যেরকম আমরা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে। ইজ অফ ডুইং বিজনেস যেটাকে আমরা বলি, সেটা একসময় যেভাবে জটিলতর ছিল সেটাকে আরও আস্তে আস্তে সহজ করার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক যে সংস্কারের যে অনেকগুলো প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো যদি কিছু বাস্তবায়ন করা যায় তাহলে ব্যবসার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের অন্যতম সমস্যা পানি, যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব এবং মহুরিপদের থেকে আমরা 100 MLD পানি আনছি। তার ফার্স্ট ফেজের কাজ চলছে অলরেডি, আমাদের সেটা প্রজেক্টটা চালু আছে। আমরা আগামী বছর সেটা ফার্স্ট ফেজ শেষ হবে এবং ইতিমধ্যে আমাদের সেকেন্ড ফেজটাও চলমান হবে। সব ঠিকভাবে চললে দ্রুত নানামুখী পণ্য উৎপাদনে মুখর হয়ে উঠবে বিস্তৃত এই অর্থনৈতিক অঞ্চল। আসবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বড় নয়, এবারের বাজেট বাস্তবায়নযোগ্য হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।
দুপুরে চট্টগ্রামে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রাক বাজেট আলোচনায় তিনি জানান 15,30,000 ব্যক্তি ও প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। তিনি আরও জানান, বন্ডে অনিয়ম থাকায় কড়া নজরদারি করছে সরকার। এ সময় চট্টগ্রাম চেম্বারের পক্ষে এনবিআরকে আয়কর বিষয়ে 19টি, ভ্যাটের ওপর 40টি ও শুল্ক সংক্রান্ত 55টি প্রস্তাব দেয়া হয়। এতে মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান সহ চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা অংশ নেন। যথেষ্ট রিজনেবল একটা বাজেট হবে, বাস্তবায়ন যাতে করা যায় সেটার জন্য বাজেট হবে। তারপরেও বাজারে যে সাইজ হবে তার সিগনিফিক্যান্ট পোর্শন ডেফিসিট থাকবে। এই ডেফিসিট যেটা, সেটা তো আমাদেরকে বড় করতে হয়, লোকাল বোরিং, ফরেন বোরিং, আপনারা জানেন সবই। এবং আপনাকে যে লোন দেয় সে সারাক্ষণ আপনার উপর নজর রাখে আপনার আয় রোজগার ঠিক আছে কিনা, যে কারণে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররাও আমাদের উপরে সারাক্ষণ নজর দিচ্ছে আপনার আয় রোজগার কই, আপনি যে আমার কাছে লোন চান, আপনি যদি আমাকে টাকা দিতে না পারেন, ডিফল্ট করেন, তাহলে কি হবে? তো আমরা এখান থেকে বেরোতে চাই। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আকস্মিক অবস্থান পরিবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নও তাদের অবস্থান পরিবর্তন করেছে। আজ ইইউ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত করছে তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেন, আমাদের সদস্য দেশগুলোর দৃঢ় সমর্থনের ভিত্তিতে ইইউ যে পাল্টা শুল্ক পদক্ষেপের প্রস্তুতি নিয়েছিল আলোচনার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে আলোচনার ফল সন্তোষজনক না হয় পাল্টা পদক্ষেপ আবারও কার্যকর করা হবে। এর আগে গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র আরোপ করা 25% শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এর জবাবেই মূলত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের পরিকল্পনা করে ইইউ। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বড় ব্যবধানে হারিয়ে রাজস্বীকে জয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। সেই সঙ্গে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 3 উইকেটে 271 রান সংগ্রহ করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ এটি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে 80 বলে 101 রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 126 বলে 94 রানে অপরাজিত থাকেন শারমিন আক্তার। 53 রান করেন ফারজানা হক। জবাবে উদ্বোধনী জুটিতে 38 রান তোলার পরে খেই হারায় থাইল্যান্ড। ফাহিমা খাতুন আর জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে মাত্র 93 রানে গুটিয়ে যায় তারা। ফাহিমা ও জান্নাতুল 10 উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। 13 এপ্রিল দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ডিপিএল এর 10ম রাউন্ডে জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের 79 বলে 80 রানের ইনিংসে 9 উইকেটে 277 রান তোলে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 48 ওভার 4 বলে 271 রানের টার্গেট পায় ব্রাদার্স ইউনিয়ন, কিন্তু 9 উইকেটে 260 রানে থামে তারা। তাতে 10 রানে জয় পায় লিজেন্ডস। বিকেএসপির 3 নম্বর মাঠে পার্টেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে 7 উইকেটে 302 রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ 78 রান করেন এনামুল হক বিজয়। জবাবে 132 রানেই থামে পার্টেক্স। ফলে 170 রানের বিশাল জয় পায় গাজী। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে 5 উইকেটে পরাজিত করে নুরুল হাসান সোহানের দল লড়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি সমাবেশে মানুষের ঢল। ফিলিস্তিনকে মুক্ত করতে যুদ্ধের শপথ, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান।
প্লট জালিয়াতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণহত্যার 10 আসামিকে ধরতে রেড নোটিশ জারির আবেদন। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে হল এসএসসির প্রথম পরীক্ষা। সুশৃঙ্খল আয়োজনে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে সরকার। রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সার্ভিস চালু করতে চায় এনসিপি। বিনিয়োগ সম্মেলনে বিদেশি ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া মিলেছে, দাবি বিডার। এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতে সাময়িক সুরক্ষা পাবে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে তেমন সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।